2006 সালে নিয়োগ বাতিল হওয়া 650 এসআই চাকরি ফেরত পাবেন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন ঘিরে নতুন করে আলোচনায় আসিফ ও ইশরাক। ইবনে সিনার শীর্ষ পদে নিয়োগে ধর্মীয় ও লিঙ্গ বৈষম্য কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল। নড়াইলের 5 খুনের ঘটনায় এক আসামি আটক, অভিযান অব্যাহত। মনিরামপুরে অপরিকল্পিত ঘের নির্মাণে 2 যুবকের কারাদণ্ড। ঝিকরগাছায় সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত কর খাজনা আদায় না করার নির্দেশনা। মোরেলগঞ্জে আগুনে পুড়ল 250 কুল গাছ, দিশেহারা কৃষক পরিবার। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। দলীয় নিয়োগের অভিযোগ এনে 2006 সালে চূড়ান্ত নিয়োগ বাতিল হওয়া পুলিশের প্রায় 650 জন এসআই ও সার্জেন্ট অবশ্যই চাকরি ফেরত পাবেন বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। নিয়োগ বাতিল হওয়া পুলিশ কর্মকর্তাদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের ফাইলটা প্রধান উপদেষ্টার দপ্তরে পেন্ডিং ছিল, শেষ পর্যন্ত অনুমোদন করেনি। তারা ন্যায় বিচার পাবেন। আদালতের রায় অনুসারেই তাদের চাকরি ফেরত পাওয়ার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার দপ্তরে জানানো হয়েছিল। কী কারণে সেটা অনুমোদন হয়নি জানি না, তবে অবশ্যই তারা ন্যায় বিচার পাবেন, নিয়োগ পাবেন। তিনি আরো বলেন, পুলিশের 2701 জনের কনস্টেবল পদ খালি রয়েছে। এই সব পদে জরুরি ভিত্তিতেই নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই ঘোষণা দেন। জাতীয় নির্বাচন শেষে ঈদের পর সিটি কর্পোরেশন নির্বাচন হওয়ার আভাস দিয়েছে নির্বাচন কমিশন। এরই মধ্যে সরকার দেশের 6টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির সভায় ডিএসসিসি মেয়র প্রার্থী হিসেবে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম প্রাথমিকভাবে চূড়ান্ত হওয়ার কথা শোনা যাচ্ছে। এতে আবারও দুজনের মুখোমুখি হওয়ার আলোচনা জোরালো হয়েছে। এর আগে 2020 সালে ডিএসসিসি নির্বাচনে ইশরাক পরাজিত হলেও ফল নিয়ে আইনি লড়াই করেন। পরবর্তী রাজনৈতিক পরিবর্তনে তাকে মেয়র ঘোষণা করা হলেও আইনি জটিলতায় দায়িত্ব নিতে পারেননি। ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে নির্বাহী বা জ্যেষ্ঠ নির্বাহী পদে শুধু মুসলিম ও পুরুষদের আবেদন চেয়ে দেওয়া চাকরির বিজ্ঞপ্তিতে লিঙ্গ ও ধর্ম ব্যতি রেখে বৈষম্যহীন নিয়োগ নীতি কেন লঙ্ঘন হয়েছে বলে ঘোষণা করা হবে না তা জানতে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। আজ এই সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। একই সঙ্গে সরকারি বেসরকারি সব কর্মস্থলে বৈষম্যহীনভাবে চাকরির নীতিমালা তৈরি ও বাস্তবায়নের জন্য কেন আদেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে ওই রুলে। ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের গত 26 জানুয়ারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে প্রতিষ্ঠানটি নির্বাহী ও জ্যেষ্ঠ নির্বাহী পদে শুধু পুরুষ ও মুসলিম ব্যক্তিদের আবেদন করতে বলা হয়। এই নিয়োগ বিজ্ঞপ্তিকে বৈষম্যমূলক দাবি করে হাইকোর্টে রিট করেন আইনজীবী অনামিকা নাহারিন। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। নড়াইলের সিংগাসোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে সংঘটিত চাঞ্চল্যকর 5 খুনের মামলার অন্যতম আসামি রনি শিকদারকে আটক করেছে র‍্যাব 6। নড়াইল সদর উপজেলার তারাপুর শিকদার বাড়ি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। র‍্যাব জানিয়েছে, আটক রনি শিকদারকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় দীর্ঘদিনের আধিপত্য বিস্তার ও রাজনৈতিক বিরোধের জের ধরে সোমবার ভোরে বড়কুলা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে 5 জন নিহত হন। এই ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নড়াইলের পুলিশ প্রশাসন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। যশোর মনিরামপুর উপজেলার মুসলিমনগর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পাশের সরকারি সড়ক সংলগ্ন এলাকায় অনুমতি ছাড়াই ও অপরিকল্পিতভাবে মাছের ঘের কাটার দায়ে 2 যুবকের 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে এই দণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহির দায়ান আমিন। দণ্ডপ্রাপ্তরা হলেন কারিমুল বিশ্বাস ও লালটু বিশ্বাস।
যশোরের ঝিকরগাছা পৌরসভা ও উপজেলার 11টি ইউনিয়নের বিভিন্ন হাট বাজার ইজারা বন্দোবস্ত সংক্রান্ত ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক রনি খাতুন। আমাদের প্রতিনিধি রফিকুল ইসলাম জানিয়েছেন, সভায় চলতি অর্থ বছরের সরকারি পেরিফেরিভুক্ত সকল সাধারণ ও পশুহাট হাট বাজার ইজারা বন্দোবস্ত প্রদান ও উন্নয়ন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত কর খাজনা আদায় না করার ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দেন। অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় সংশ্লিষ্ট ইজারাদাররা তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বাগেরহাটের মোরেলগঞ্জে রাতের আধারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে একটি বড় কুল বাগান। এতে প্রায় 4 লাখ টাকার ক্ষতির শঙ্কায় পড়েছেন কুল চাষী মোহাম্মদ বেলাল ফারাজি ও তার পরিবার। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, উপজেলার পৌর শহরের 3 নম্বর ওয়ার্ড উত্তর সরালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। 10 বছর ধরে 10 বিঘা জমির মৎস্য ঘেরের ভেড়িতে 4 প্রজাতির কুল চাষ করে আসছিলেন বেলাল ফারাজি। এই বাগান থেকেই পরিবারের 7 জনের ভরণ পোষণ ও সন্তানদের পড়ালেখার খরচ চালাতেন তিনি। রোববার ইফতারের পর বাসতঘর থেকে দেখতে পান তার কুল বাগানে আগুন জ্বলছে। চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে কোনো মতে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ব্যাপক ক্ষতি হয়ে যায়। ঘটনার পর আজ সোমবার স্থানীয় সংসদ সদস্যের কাছে অভিযোগ জানালে তিনি আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন এবং ন্যায় বিচারের আশ্বাস দেন। ক্ষতিগ্রস্ত পরিবার এখন প্রশাসনের কাছে দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক সভায় তিনি জানান, জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের সাময়িক ভাতার পরিবর্তে নির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। সভায় প্রতিমন্ত্রী সব ক্রীড়া ফেডারেশনকে আগামী 7 কার্যদিবসের মধ্যে গত 1 বছরের কার্যক্রম, সাফল্য, ব্যর্থতা ও বর্তমান সমস্যার বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। অকার্যকর ফেডারেশনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজনে সমজাতীয় ফেডারেশন একীভূত করার কথাও জানান তিনি। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে জাতীয় খেলোয়াড়দের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই বাছাই শেষে বেতন কাঠামো কার্যকর হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পবিত্র রমজানে ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং মশাবাহিত রোগ সম্পর্কে।